আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা আমিন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সাথে আজ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিংও করবেন প্রধান উপদেষ্টা। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরে গণ আন্দোলনের রূপ নিলে এই আন্দোলনে সারা দেশে কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে। অদ্ভুত পরিস্থিতিতে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় হওয়া বিক্ষোভের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় দীর্ঘ 1 মাস পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তবে স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুরোদমে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা বেশ খুশি। যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো 14 আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে 16 জুলাই রংপুরে আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। অদ্ভুত পরিস্থিতিতে সেদিন রাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক্যাল সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে 1 জুলাই থেকে বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর 15 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে। মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সাবেক জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম সহ 48 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2 শতাধিক ব্যক্তিকে আসামি করা মামলাটি হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচ্ছন্ন ও রঙিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীরা। প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতি নজর কাটছে সবার। নতুন বাংলাদেশের স্বপ্নের কথায় অনুপ্রাণিত সাধারণ মানুষ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আঁকছেন মানচিত্র, কেউ মুক্তি ও সংগ্রামের প্রতিচ্ছবি। সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা আঁকাআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন এলাকার মহাসড়কগুলোর পাশের দেয়াল ও ফ্লাইওভারের পিলারগুলোতে চোখে পড়ছে গ্রাফিতি। দলগত প্রয়াসে স্বেচ্ছাসেবার ভিত্তিতে এ কাজ করছে শিক্ষার্থীরা। রং তুলির আচরে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব রকম বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি চোখে পড়ছে। আমরা চাই যে আমাদের শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রং দিয়ে রং করার কারণে যেন রঙিন হয়, আর আমাদেরটা দেখে যেন সবাই উৎসাহ পায় এভাবে সুন্দরভাবে দেশটাকে রঙিন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে প্রস্রাব করা, এটা যাতে মানুষ এগুলো থেকে যাতে বিরত থাকে, আমরা এইটুকুই চাই। শিক্ষার্থীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা।
ওদেরকে দেখে আসলে বোঝা যাইতেছে যে আসলে ছাত্ররা চাইলে সবই সম্ভব। এদের কাছ থেকে আমাদেরও কিছু শেখা উচিত, সচেতন হওয়া উচিত। সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে আমরা ময়লা আবর্জনা যার যার ডাস্টবিনে রাখবো। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুন্দর একটি দেশ গড়ার প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে। শনিবার রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। এর আগে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকে তার বাসায় অভিযান চালিয়ে 3,10,166 টাকা এবং বিভিন্ন দেশের 10,03,306 টাকা উদ্ধার করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। তবে এবার বিক্ষোভকারীদের দমাতে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চারপাশে জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। শনিবার পুলিশ কমিশনার ভিনেত কুমার গোয়াল নাগরিক সুরক্ষা আইন 163 ধারায় কলকাতার বিভিন্ন এলাকায় র্যালি, মিটিং, মিছিল, বিক্ষোভ সহ 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেন। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে বিক্ষোভ এবং সহিংসতাকে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর করেছে। মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রতিটি রাজ্যের পুলিশ বাহিনীকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি 2 ঘন্টা পর পর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে দিল্লি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে গেল 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার হলেও 31 বছর বয়সী শিক্ষানবিশ চিকিৎসকের রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে নির্যাতনের বিষয়টি নিশ্চিত করে প্রশাসন হাসপাতালে কর্মরত একজনকে জড়িত থাকার জন্য আটকও করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।